চলো শুরু করা যাক। ভারতীয় অর্থনীতির আজকের ক্লাসে আমরা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডিসকাস করা শুরু করেছিলাম তার তৃতীয় অংশে প্রথম তিনটে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডিসকাস করা হয়ে গেছিল। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় ও তৃতীয় ডিসকাস করার পরে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 1966 সাল। তাহলে 1966 সালে কি পরিকল্পনা হয়? ওই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত হয়, হয়ে যে পরিকল্পনা শুরু হয় তাকে আমরা কি বলি? বার্ষিক পরিকল্পনা। হ্যাঁ কি না? আমি প্রথম ক্লাসে কিন্তু প্রতিটা পরিকল্পনার দিনক্ষণ, কখন কোনটা হয়েছে, কি ক্ষেত্রে বন্ধ হয়েছে, তার পরিবর্তে কি হয়েছে সেগুলো আলোচনা করেছিলাম। তো আজকের আলোচ্য বিষয়, প্রথমে যে টপিকটা একটু ভালো করে ডিসকাস করে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে বার্ষিক পরিকল্পনা, যেটাকে আমরা অ্যানুয়াল প্ল্যান বলি। এই বার্ষিক পরিকল্পনা কটি ছিল? এই বার্ষিক পরিকল্পনা তিনটি। এই তিনটি কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1966 থেকে 1969 পর্যন্ত। মনে থাকবে? একটা 1966 থেকে 67, 67 থেকে 68, 68 থেকে 69। হ্যাঁ কি না? ভালো করে শুনে নাও। 1966 সালে 31শে মার্চ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয় এবং ওই সালেই 1 এপ্রিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেহেতু ব্যর্থ হয়, তখন না একটা বাজেট ডেফিসিট, যেটাকে বলি ঘাটতি, একটা ঘাটতি দাঁড়ায়। যে ঘাটতিটা হয় কত? ঘাটতিটা হয় প্রায় 1150 কোটি টাকা। ঠিক আছে? এই 1150 কোটি টাকার ঘাটতি, তা আর দুটো বিরাট যুদ্ধ, একটা চীন যুদ্ধ, একটা পাকিস্তান যুদ্ধ, এই যুদ্ধের কারণে এই মুদ্রাস্ফীতি প্লাস যুদ্ধ, ওই বিধ্বস্ত যে ব্যাপার একটা ছিল পরিস্থিতি, ওইখানে 5 বছরের জন্য কোনো পরিকল্পনা নেওয়া খুব সমস্যাজনক হয়ে যায়। তাই অর্থনীতিবিদরা আলোচনার দ্বারা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিছুদিনের জন্য স্থগিত রেখে 3টি বার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন। তাই এই সময়টাকে বলা হয় পরিকল্পনার বা যেটাকে বলি আমরা প্ল্যান হলিডে। তাহলে ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করে একটা পয়েন্ট, যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতা। নোট ডাউন করো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতা। নোট ডাউন করবে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতা। ব্যর্থতা, ওকে? এই ব্যর্থতার একটা তো পরিমাপ জানা প্রয়োজন। লিখে নাও, এটা কথাটা খুব ইম্পর্টেন্ট। বাজেট ডেফিসিট, ইংলিশ টার্মটা একটু মনে রাখো, বাজেট ডেফিসিট। এই এই তথ্যগুলো কিন্তু খুব একটা বইতে পাবে না। লিখে নাও, প্রায় 1150 কোটি টাকা। এটা হচ্ছে একটা ডেফিসিট হয়, যাকে বাংলায় বলতে পারি ঘাটতি ব্যয়। এবার ওই টাইমটা কিন্তু এই এই ব্যাপারটা রিকভার করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। তাই 3টি বার্ষিক পরিকল্পনা শুরু হয়, যার দরুন এই অর্থনীতিবিদরা এর নাম কি উল্লেখ করে, এই সময় এই পরিকল্পনা কি বলা হয়? বিরতিকাল। নোট ডাউন করে নাও, এটাকে বলা হয় পরিকল্পনার বিরতিকাল। পরিকল্পনার বিরতিকাল খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কোশ্চেন আসে। পরিকল্পনার বিরতিকাল, যাকে ইংলিশে বলি আমরা প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সময় বা এই যে 3 বছরের প্রেক্ষাপট, এই সময় একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটে। বলতে পারবে কি? নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সবুজ বিপ্লব। লিখে নাও, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব একটা হেডিং করে নাও। এই সবুজ বিপ্লব কিন্তু ভারতের অর্থনীতির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য টপিক বা উল্লেখযোগ্য জায়গা। এই সবুজ বিপ্লব সম্পর্কে কি জানো? যদি তোমাকে প্রশ্ন আসে, এই সবুজ বিপ্লব কত সালে শুরু হয়? কে বলবে? যেটাকে কিনতে বলি 1966 থেকে 67। নোট ডাউন করে নাও, 1966-67। পারফেক্ট। চলো নেক্সট পয়েন্ট। এই যে সবুজ বিপ্লব, এই সবুজ বিপ্লব কে ইন্ট্রোডিউস করেন বা কারা মস্তিষ্ক প্রসূত বলা যাবে? কৃষি বিজ্ঞানী। কার নাম জড়িত? বলো বলো, প্রত্যেকেই জানা উচিত। কৃষি বিজ্ঞানী, নামটা বলবে। MS স্বামীনাথন। ওকে, জানা উচিত ছিল।
এম এস স্বামীনাথন। ওকে, এম এস স্বামীনাথন। ইনি 5টি বিশেষ শস্যের ওপর ভিত্তি করে এই সবুজ বিপ্লব ঘটায়। 5টি শস্য কি কি বলা যাবে? 5টি শস্য কিন্তু। প্রথম হচ্ছে ধান, তারপর নোট ডাউন করো গম, তারপর নোট ডাউন করবে মিলেট। ধান, গম, মিলেট, ভুট্টা, জোয়ার। ভুট্টা, তারপর নোট ডাউন করো জোয়ার। ওকে, এই 5টা। তবে এই 5টার মধ্যে সবচেয়ে বেশি কার্যকর হয় কোনটা? সব থেকে বেশি কার্যকর হয় কোনটা? গম। ডাউন করো গম। গম কিন্তু সর্বাধিক কার্যকরী। উচ্চ ফলনশীল বীজ এই গমের ক্ষেত্রে আনা হয় মেক্সিকো থেকে। এক্সট্রা ইনফরমেশন কিন্তু বলে রাখলাম, গমের জন্য উচ্চ ফলনশীল বীজ আনা হয় কিন্তু মেক্সিকো থেকে। হচ্ছে, এবার যদি প্রশ্ন করা হয় এই সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, বলা যাবে? সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? কে বলবে? ভার্গেস কুরিয়েন। বলা হয় নরম্যান বোরলগকে। নোট ডাউন করো, সবুজ বিপ্লবের জনক। সবুজ বিপ্লবের জনক নোট ডাউন করে নাও, নরম্যান বোরলগ। হচ্ছে, এক্সট্রা ইনফরমেশন বলছি। এবার একটা কোশ্চেন এবছর আরপিএফ এর পরীক্ষায় এসেছিল, তাই আমি এটাকে আলোচনা করে রাখছি, ইম্পর্টেন্ট, জেনে রাখা প্রয়োজন। যে কোন বিখ্যাত অর্থনীতিবিদ এর নাম এই সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত বলা যাবে? নোবেল জয়ী অর্থনীতিবিদ, লিখে রাখো থিওডর সুলেজ। জাস্ট এই কথাটা নোট ডাউন করে রাখো, নোবেল জয়ী অর্থনীতিবিদ। নোবেল জয়ী অর্থনীতিবিদ, ওনার নাম হচ্ছে, নোট ডাউন করবে, থিওডর সুলোজ। এনার নাম কিন্তু ভারতের সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ছিল। এরকম প্রশ্ন হঠাৎ করে পড়লে মনে হবে বা কোথা থেকে পড়েছে, কিন্তু এগুলো আমাদের জানা প্রয়োজন। আর একটা ইনফরমেশন দেওয়া প্রয়োজন, এই সবুজ বিপ্লব তো ভারতের সবুজ বিপ্লব বলছি, তবে একটি বিশেষ রাজ্যে এই সবুজ বিপ্লবের দাপট সব থেকে বেশি লক্ষ্য করা যায়। কোন রাজ্য বলা যাবে? এটা জানো, বলো কেউ একজন। পাঞ্জাব। 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 পাঞ্জাবে গমের মাধ্যমে উন্নত উচ্চ ফলনশীল বীজ দ্বারা উৎপন্ন গমের শস্যের পরিমাণ, উৎপাদিত শস্যের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছিল, এটা কিন্তু এখনো ওই ধারাটা কিন্তু পাঞ্জাবে বজায় রেখেছে পাঞ্জাব। তো এই পয়েন্টগুলো কিন্তু মনে রেখো। তাহলে 3টি বার্ষিক পরিকল্পনার মধ্যে এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। হচ্ছে, লেখা কমপ্লিট। চলো, বার্ষিক পরিকল্পনা বললাম, এরপর একটু তাড়াতাড়ি লিখবে। আজকে একটু টপিকটা অন্তত 8টা বা 9টা, নবম পর্যন্ত এগিয়ে যেতে হবে। নেক্সট নোট ডাউন করো চতুর্থ। এবার আবার কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফিরে আসছি। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সাল থেকে কোন সাল, কে বলবে? বলা উচিত, বলো। 69 থেকে 74। 74। দেখো, যদি ডেট বলা হয়, যদি ডেট, আমি ডেট কিন্তু প্রথম ক্লাসে ডিসকাস করেছিলাম, কেউ একজন ডেট যদি এক্সাক্ট ডেট অনুযায়ী বলো, তাহলে কি বলবে? যদি ডেট দিয়ে বলো, কেউ একজন জুঁই বলো, রাহুল বলো, দিশারও বলা উচিত। 1 এপ্রিল থেকে 31 মার্চ। 1 এপ্রিল 1969 থেকে 31 মার্চ 1974। হ্যাঁ কিনা? এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম স্প্যান। এবার যেটা জানার প্রয়োজন, যে ইনফরমেশনগুলো আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, প্রথমেই যেটা হেডিং করে নাও, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ, এর উদ্দেশ্য কি ছিল? এখন কোশ্চেনের ট্রেন্ডে উদ্দেশ্য শুধুমাত্র মানে একটু জানলে হবে না, পরপর উদ্দেশ্যের পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল মুভিং টুয়ার্ড সেলফ রিলায়েন্স। এই কথাটা কিন্তু একদম মানে অক্ষরে অক্ষরে মনে রাখা প্রয়োজন, যেটাকে বেঙ্গলিতে ট্রান্সলেট করলে বলতে পারি আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা।
আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা। নোট ডাউন করবে, আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা, আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা, আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা। মনে থাকবে। এর পরে যেটা জানার প্রয়োজন যে শুধুমাত্র কি এইটুকু, আর একটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল যে ইকোনমিক গ্রোথ উইথ স্টেবিলিটি, স্থিতাবস্থার সাথে অর্থনৈতিক প্রসার। লিখে রাখো যে স্থিতাবস্থার সাথে অর্থনৈতিক প্রসার, স্থিতাবস্থার সাথে অর্থনৈতিক প্রসার, অর্থনৈতিক প্রসার ঘটবে কিন্তু সেটা যেন আপ এন্ড ডাউন না থাকে, একটা স্টেবিলিটি মেনটেন হয়। হচ্ছে এই দুটো উদ্দেশ্য কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের মনে রাখার প্রয়োজন। হচ্ছে এটা কিলো এই এই হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য তো ছিল, উদ্দেশ্যর পরে যেটা গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবে যে আচ্ছা একটা একটা একটু আমি হোল্ড করছি, একটা জিনিস আমার একটু লিখিয়ে দেওয়া প্রয়োজন ছিল। একটু আগের পেজে চলে যাও, আমার এই মুহূর্তে খেয়াল পড়লো হঠাৎ সালটা দেখতে দেখতে। এই যে এইখানে বলেছি তো যে 69 সাল পর্যন্ত, তার মধ্যে 69 সালে একটা বিশেষ ঘটনা ঘটে ইকোনমির ক্ষেত্রে। লিখে নাও, লাস্ট লাইনটা লিখে নাও, 1969 কি হয় বলতে পারবে? বলতে পারবে? লিখে রাখো 14টি ব্যাংকের জাতীয়করণ। নোট ডাউন করো, 14টি ব্যাংকের জাতীয়করণ। একটু আমি একদম খেয়াল ছিল না, এটা কিন্তু লিখে রাখাটা প্রয়োজন। 14টি ব্যাংকের জাতীয়করণ। এই 14টি ব্যাংকের জাতীয়করণ এটা ঘটেছিল বার্ষিক পরিকল্পনার মধ্যে। ওকে, চল চল নেক্সট। স্যার হুম 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 বল। বলছে ব্যাংকের ন্যাশনালাইজেশন ওটা চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে পড়ে না? না না না, ওটা কিন্তু আমরা এই অ্যানুয়াল প্ল্যানের মধ্যেই বলবো। ঠিক আছে, ওটা কিন্তু অ্যানুয়াল প্ল্যানের মধ্যে বলবো। হ্যাঁ, কিছু কিছু পরিকল্পনা মানে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে তার হয়তো যখন আমরা চৌথ পরিকল্পনা শুরু, পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়ে যাচ্ছে, তখনও সেটা কন্টিনিউ হচ্ছে বটে, কিন্তু চৌথ পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে আমাদের মনে রাখার ব্যাপার যে এটা অ্যানুয়াল প্ল্যানের মধ্যে থাকবে, প্ল্যান হলিডের মধ্যে থাকবে। ঠিক আছে, চলো দেখে নিও, এটা মাথায় রেখো। নেক্সট, উদ্দেশ্য তো এটা বললাম। উদ্দেশ্য যখন এটা হচ্ছে, তো আমাদের এটা জেনে রাখা প্রয়োজন যে এই টাইমের মধ্যে, এই যে 69 থেকে 74 মধ্যে কি কি ঘটনা ঘটছে বা কি কি অর্থনীতির জন্য কি কি আমাদের মনে রাখার মতো ঘটনা ঘটছে, এটা একটু ভালো করে নোট ডাউন করো। প্রথমেই যেটা জানার প্রয়োজন, 1970 সাল। দেখো, যেভাবে হিস্ট্রি আমাদের সাল অনুযায়ী পড়ি, ইকোনমিক্সের সাল অনুযায়ী পড়লে মনে রাখতে সুবিধা হবে। লিখে নাও, গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন কর্মসূচি। গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন কর্মসূচি, উন্নয়ন কর্মসূচি। ওকে, নেক্সট যেটা মনে রাখার প্রয়োজন, এটা তোমরাই বলবে, 1971 সাল কি এমন ঘটনা ঘটে যেটা এই অর্থনীতি বছরের মধ্যে ইম্পর্টেন্ট? বলতে পারবে কি ঘটনা ঘটে? তাড়াতাড়ি বলা উচিত, বলা উচিত, বলা উচিত। হুম 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 বাংলাদেশের হ্যাঁ, একদমই তাই, একদমই তাই, একদমই তাই। বাংলাদেশ যুদ্ধ, বাংলাদেশ যুদ্ধ। ওকে, অ্যাকচুয়ালি যুদ্ধটা ছিল কিন্তু ইস্ট পাকিস্তান ভার্সেস ওয়েস্ট পাকিস্তান। সেখানে ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপ এবং ভারত পাকিস্তান যুদ্ধ, যেটা বাংলাদেশের মুক্তি, বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশ যুদ্ধ কথাটা ঠিক শোনাচ্ছে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ করো। ওকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যার ফলস্বরূপ কি ঘটে ওই সময় যে সাম্প্রদায়িক হিংসা অ্যাজ ওয়েল অ্যাজ একটা মানে নৃশংসতা চলছিল, যার দরুন যে ভারতের অর্থনীতির উপর এই যুদ্ধটা কি কি হয়, এই যুদ্ধটা কি ইম্প্যাক্ট ফেলে। প্রথম কথা, ভারত প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছিল। দ্বিতীয় যে সমস্যাটা হয় যে ওই তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে উদ্বাস্তু ভারতে চলে আসে। এবার ভারতের মধ্যে কোথায় আসছে ওই উদ্বাস্তুরা, কোন কোন স্টেটে আসছে, এই উদ্বাস্তু সমস্যাটা ক্রিয়েট হয় প্রধানত পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও দুটো রাজ্যের মধ্যে উদ্বাস্তু সমস্যা সৃষ্টি হয়। কোথায় কোথায়? ওয়েস্ট বেঙ্গল, অসম আর ত্রিপুরা, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটে এরা মানে উদ্বাস্তু হিন্দুরা তারা কিন্তু শিফট করে। এতে কি হয়, ভারতের জনসংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পায়,
এ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়, একটা একটা বিভিন্ন মানে মানে বলতে গেলে প্রায় 1 কোটির বেশি শরণার্থী ভারতে আগমন ঘটে। এই আগমনের কারণে মানে কি বলবো, মানে যেহেতু একটা পলিটিক্যাল একটা একটা সমস্যা হয়, যে আমেরিকা ভারতের বিপক্ষে চলে যায়, আমেরিকার যে বৈদেশিক সাহায্য সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তাহলে পরিকল্পনার যে একটা ব্যয় সেটা কিন্তু সব সামলাতে সমস্যা সৃষ্টি হয়। ঠিক আছে, এটা কিছুটা রাজনৈতিক কারণ, কিছুটা ইকোনমিক্যাল কারণ, সবটাই দেশের বিপক্ষে যায় ওই প্রেক্ষাপটে। ওকে, চলো আমরা 71 সালে বললাম। 71 সালের পরে আর একটা সালের কথা উল্লেখ করতে হবে, এটাও জিকেতে কোশ্চেন কিন্তু খুব আসে। 1974 বলা যাবে কি বিশেষ একটা ঘটনা ঘটে 1974? পোখরানে কি পারমাণবিক বোমার যে এটা পরীক্ষা করা হ্যাঁ, হলো ওটাই? একদমই তাই। কি নামে পরিচিত ওটা? কি নামে, কি নাম? স্মাইলিং বুদ্ধ। স্মাইলিং বুদ্ধ। নোট ডাউন করো, স্মাইলিং বুদ্ধা প্রজেক্ট। স্মাইলিং বুদ্ধা প্রজেক্ট। আমি আর ডিটেলসে লিখছি মানে বলছি না, তবে ডেটটা একটু মনে রাখা প্রয়োজন, যেহেতু এটা একটা স্পেসিফিক ইনসিডেন্ট। 1974 সালের 18ই মে। 1974 সালের 18ই মে কি ঘটনা ঘটে? রাজস্থানের পোখরানে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট শুরু হয়। অনেকে মনে করে ওই সময় একটা রাজনৈতিক যে পরিবর্তন ব্যাপারটা আছে, হঠাৎ করে মানুষের মুভ ঘুরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়। এটা অনেকে সেটাকে অস্বীকার করে, এটা রাজনৈতিক দ্বন্দ্বের কথা বলতে পারে। এবার আরেকটা জিনিস আমরা 1970 সালে ফিরে যেতে হবে। একটা স্টার দিয়ে হেডিং করে নাও 1970 সাল। দেখো, আমরা সবুজ বিপ্লব পড়েছি। সবুজ বিপ্লব বললে কত সাল বলবো? 66 সাল। এরপরে 70 সালে আর একটা বিশেষ বিপ্লবের কথা আমরা বলবো, যেটাকে কি বলা হয়? শ্বেত বিপ্লব। ওকে, শ্বেত বিপ্লব। এই শ্বেত বিপ্লব এটা শুরু হচ্ছে 69 সাল থেকে। এই শ্বেত বিপ্লবের স্পেশাল নাম আছে, বলতে পারবে কি নাম? নোট ডাউন করে নাও, অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড। তাহলে সবুজ বিপ্লব যেমন কৃষির সঙ্গে সম্পর্কিত, তাহলে শ্বেত বিপ্লব অপারেশন ফ্লাড কি এর সঙ্গে সম্পর্কিত? এটা কিন্তু দুধের সঙ্গে সম্পর্কিত, হ্যাঁ কিনা? এর সঙ্গে কোশ্চেন আসবে, আমাদের কোশ্চেন কিন্তু সেইভাবে ভালো করে নোট ডাউন করা প্রয়োজন। এই শীত বিপ্লবের জনক কাকে বলা হয়? কে বলবে? কঠিন কোশ্চেন। ভার্গেস কুরিয়েন। ভেরি গুড, সুন্দর। ভার্গিস কুরিয়ান, পারফেক্ট অ্যান্সার। সুন্দর সুন্দর, এই শুনলেও ভাল লাগে। কঠিন কোশ্চেন যখন কারোর কাছ থেকে অ্যান্সার পাই, শুনতে ভাল লাগে। চলো, ভার্গিস কুরিয়ান নোট ডাউন করেছো? দেখো, এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা আমি প্রত্যেকটা পঞ্চবার্ষিকীতে পরিকল্পনার মধ্যেই লেখাই, এবারও সেটার নয়, মানে কোনো কিছু ব্যতিক্রম নয়। জিডিপি। জিডিপি দুটো জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন। একটা হচ্ছে যখন শুরু হয় তখন লক্ষ্য, আর একটা থাকে অর্জিত। অর্থাৎ একটা তো লক্ষ্যমাত্রা থাকা উচিত কোনো কিছু পরিকল্পনা শুরু হচ্ছে, আর কতটা অর্জন করতে সক্ষম হচ্ছে। লক্ষ্যমাত্রা ছিল কত? লক্ষ্যমাত্রা ছিল জিডিপির ক্ষেত্রে 5.7%। এটা লক্ষ্যমাত্রা। অর্জিত হতে পেরেছে কত? অর্জিত হতে পেরেছে 3.3%। বোঝা গেছে, হ্যাঁ কি না? চলো নেক্সট একটা পয়েন্ট করে নাও ছোট করে, বরাদ্দ। ওকে, কত টাকা বরাদ্দ করা হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? এই পয়েন্টগুলো কিন্তু কিছু কিছু জেনে রাখা প্রয়োজন। 15,902 কোটি টাকা। 15,902 কোটি টাকা বরাদ্দ করা হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখার ব্যাপার। এইবার এখানে ব্যয় কতটা হয়? 15,779 কোটি টাকা। নেক্সট নোট ডাউন করবে, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় টোটাল ব্যয়। এই ইনফরমেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট। 15,779 কোটি। এগুলো মনে রাখো, মনে রাখো। এখন পরীক্ষার ট্রেন্ড কোশ্চেনে পাল্টাচ্ছে, তো তাই আগে আমি কোনো ব্যাচে এতটা ইনফরমেশন লেখাতাম না, কতটা জিডিপি অর্জিত, কতটা লক্ষ্যমাত্রা, বরাদ্দ, ব্যয়। এখন আমি এগুলো লিখিয়ে রাখছি। হচ্ছে মোটামুটি কভার। চলো একটু তাড়াতাড়ি বলছি, এর স্ক্রিনশট নিয়ে নাও লেখা না হলে। নেক্সট হেডিং করো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। একটু তাড়াতাড়ি লিখবে, অন্তত ষষ্ঠটা করবই। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই সপ্তাহে রোববার মক টেস্ট নেবো রিজনিং এর সিলক্সের ওপর, একটা চ্যাপ্টারের ওপর। তোমরা বেশি চ্যাপ্টার নিলে একটু ফাম্বেল করো, একটা চ্যাপ্টারের মক টেস্ট নেবো। যেমন এই সপ্তাহে
লাভ ক্ষতি নিয়েছিলাম, তো তোমরা কিন্তু ভালো করে রেডি করো। ওকে, আমি ক্লাসের রেকর্ডিং আজকেই পরপর দিয়ে দিচ্ছি। আচ্ছা, বলো কেউ একজন, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক সাল থেকে ক সাল বলা উচিত? ৭৪ থেকে ৭৮। দেখো, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কত? ৭৪ থেকে ৭৯, কিন্তু বাস্তবে হয় কত? বাস্তবে হয় ১৯৭৪ থেকে ১৯৭৮ সাল। ওকে, ১৯৭৪ থেকে ১৯৭৮ মনে রাখার ব্যাপার কিন্তু হচ্ছে। চলো, এর পরে যেটা ইম্পর্টেন্ট, ভালো করে শুনে রাখো। এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু ছোট ছোট তথ্য অনেক আছে, অনেক তথ্য রয়েছে। প্রথমে আমাদের জানার প্রয়োজন এর উদ্দেশ্য কি ছিল। এর উদ্দেশ্য কি ছিল? প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা করে উদ্দেশ্য থাকে। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি কেউ বলতে পারবে? অনেকেই কম বেশি জানো, একটু অ্যান্সার জানতে চাইছি। পঞ্চম পঞ্চবার্ষিকী, দারিদ্র হ্যাঁ দারিদ্রতা দূর। একদমই তাই। এখানেও দুটো পয়েন্ট আমাদের মনে রাখা দরকার। একটা লিখে নাও, দারিদ্রতা দূরীকরণ, রিমুভাল অফ প্রপার্টি। লিখে রাখো, দারিদ্রতা দূরীকরণ। আর সেকেন্ড, নোট ডাউন করে রাখো, যেটা একই একই জিনিস বারবার আসছে, আত্মনির্ভরশীলতা। আত্মনির্ভরশীলতা। ওকে, এই দারিদ্রতা দূরীকরণ পয়েন্টটাকে বক্স করে রাখছি, কেন এটা দিয়ে কোশ্চেন আসে। এই প্রেক্ষাপটে ওই সময়কার পিএম, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটা স্লোগান তুলেছিলেন, যে স্লোগানটা কি? গরিবি হটাও। ঠিক আছে, এই দারিদ্রতা দূরীকরণকে লক্ষ্য রেখে, সামনে রেখে গরিবি হটাও স্লোগান, যেখানে দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকেদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নতি সাধনটাই ছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য। তাহলে একটা জাস্ট এখানে স্টার দিয়ে বা একটা ইনভাইট করার বলে লিখে নাও, গরিবি হটাও বলে। ওকে, হয়েছে, লেখা হয়েছে। একটু মনে রাখার এগুলো প্রয়োজন এইভাবেই। নেক্সট একটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বললাম, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার কাকে বলা হয়? কেউ বলতে পারবে? জুঁই বলা যাবে? জয়শ্রী, বর্ষা? স্যার ডিপি ধর। ডি ধর, মাননীয় ডি ধর। নোট ডাউন করে নাও, ডি ধর। ওকে, এনার নাম কিন্তু এই একমাত্র এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে বারবার আসে, ডি ধর। হচ্ছে, এই পরিকল্পনাকে ওনার মত অনুসারে এবং ওই সময় বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদদের মত অনুসারে এবং ভারতীয় রাজনৈতিক নেতারা ওই মতকে কিছুটা নিজেদের রাজনৈতিক উন্নতি সাধনে ব্যবহার করার ক্ষেত্রে একটা বিশেষ নাম দেয় এই পরিকল্পনাকে। কি নাম দেয়া হয়? জনগণের পরিকল্পনা। ওকে, জনগণের পরিকল্পনা। নোট ডাউন করবে, কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। জনগণের পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? এই তথ্যগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট, এবার আমরা সাল অনুযায়ী আলোচনা করা শুরু করবো। সাল অনুযায়ী আলোচনা করার মধ্যে প্রথম যে পয়েন্ট আলোচনা করব ১৯৭৭ সাল। ১৯৭৭ সাল, ৭৭ সালে ভালো করে শুনবে, রাজস্থান খুব পিছিয়ে ছিল ওই মুহূর্তে। রাজস্থানে পিছিয়ে থাকার কারণে রাজস্থানের একটা বিস্তীর্ণ অঞ্চল ছিল থর মরুভূমি। তাহলে ওই সময় একটা বিশেষ কর্মসূচি তৈরি হয়, যেটা হচ্ছে মরুভূমি উন্নয়ন কর্মসূচি। নোট ডাউন করবে, মরুভূমি উন্নয়ন কর্মসূচি। মনে থাকবে, এটা কিসের কারণে হয়? রাজস্থানের এবং গুজরাটের কিছু অংশ জুড়ে যে থর মরুভূমি রয়েছে, সেই থর মরুভূমির বা মরুভূমির উন্নয়নের জন্য। অসুবিধা নেই। এরপরেই ৭৭ সাল থেকেই কিছুটা ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়। কি সমস্যা হয়? ৭৭ সালে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। কি পরিবর্তন হয়ে যায়? ইন্দিরা গান্ধী ক্ষমতাচ্যুত হয় এবং মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা দল ক্ষমতায় আসে। যখনই ৭৭ সালে জনতা দল ক্ষমতায় আসছে, লিখে নাও, পরিকল্পনাটি বাতিল হয়। ওকে, পরিকল্পনাটি বাতিল হয়। বোঝা গেছে? তোমরা কিন্তু ওই তথ্যটা লিখে রাখো যে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা দল ক্ষমতায় এলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণভাবে বাতিল করা হয়। হচ্ছে, হ্যাঁ কি না? তবে এই সময়
জিডিপির ব্যাপারটা কি, নোট ডাউন, হেডিং করে নাও। জিডিপি বলে একটা হেডিং করো, জিডিপি দিয়ে লিখে রাখো লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রা এদিকে লেখো অর্জিত, যে কতটা অর্জন করা হয়েছে। জিডিপি ওই ওই যে ছোট্ট টাইম স্পেন, এটা তো সবটা পূর্ণ হয়নি। জিডিপি 4.4% লক্ষ্যমাত্রা ছিল এবং সেটাকে অর্জন করা সক্ষম হয়েছিল, 4.8% হয়েছিল। তাহলে এইটা হয়েছিল কেন? এইটা হয়েছিল একটাই কারণে, কি বলতো, ওই যে কয়েক বছরের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর মধ্যে শিল্পের প্রসারটা মারাত্মকভাবে ঘটে। ওকে, লিখে রাখবে, শিল্পের প্রসার বা শিল্প থেকে আয় বা শিল্প দ্বারা উপকৃত হওয়া মানুষের পার্সেন্টেজ প্রায় 5.2%। তাহলে কোশ্চেন এইটা এনটিপিসি পরীক্ষা 2022 এসছিল, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের প্রসার উল্লেখযোগ্য মাত্রায় দেখা যায়, সেটা কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। মনে থাকবে। বা রাউরকেল্লা ভিলায়ের শিল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা হলো কিন্তু পঞ্চম নয়, খেয়াল রেখো। বোঝা গেছে? নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, তবে এটা এতটা ইম্পর্টেন্ট নয়, সেটা হচ্ছে বরাদ্দ। কারণ ইম্পর্টেন্ট নয় কেন? বরাদ্দ হয়েছিল বটে, কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো সম্পূর্ণ হয়নি, তাই এখানে বরাদ্দ ব্যাপারটা সেই অর্থে মানে অতটা বলা মানে যাবে না। যাবে না কারণ এটা, তাও আমি বলে রাখছি, এটা 39,426 কোটি টাকা। তবে এর মধ্যে কিছুটা না একটা 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 ডাউট থেকে যায়, কারণ একটা বরাদ্দ প্রথমে হলেও সেটা তো একটা সম্পূর্ণ না হলে সেটা তো হওয়া যায় না। তো এটা একটা মানে বলতে পারি যে এখানে একটা স্টার দিয়ে রাখা প্রয়োজন, যেহেতু অসম্পূর্ণ একটা পরিকল্পনা, তাই এটা মানে বরাদ্দ বা ব্যয় সেই নিয়ে কিন্তু করা খুব মুশকিল। তবে এই যে জনগণের পরিকল্পনা বললাম না, এনটিপিসি পরীক্ষা একটা কোশ্চেন এসেছিল, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে নিয়োগমুখী পরিকল্পনা বলা হয়। নিয়োগমুখী বলতে যাকে ইংলিশে কোশ্চেনটা এসেছিল যে এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড প্ল্যান, সেটাও কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। লিখে রাখো নিয়োগমুখী পরিকল্পনা। জনগণের পরিকল্পনাও তোর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখেই রেখেছি, জাস্ট এখানে লিখে রাখো নিয়োগমুখী পরিকল্পনা। লিখে নাও নিয়োগমুখী পরিকল্পনা। ওকে, একটা জনগণের পরিকল্পনা আর একটা হচ্ছে নিয়োগমুখী পরিকল্পনা। হচ্ছে স্যার ইংলিশটা কি বললেন? এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড প্ল্যান। এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড প্ল্যান। এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড প্ল্যান। এক মিনিট, তার একটু সেটিংস প্রবলেম হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে চল লেখা হয়েছে মোটামুটি। নেক্সট দেখো, আমরা এক মিনিট দাঁড়াও। আচ্ছা, লেখা হয়েছে মোটামুটি। চল নেক্সট আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব, দেখো ওই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, তাহলে ওই সময় তাহলে কি গঠন হচ্ছে, ওই সময় আবার কি গঠন হচ্ছে কে বলবে? 78 সালে রোলিং প্ল্যান, যেটাকে আমরা বলি বহতা পরিকল্পনা। বা আরেকটা জিনিস আমরা বলতে পারি, বহতাও যেমন বলা হয়, বহতার সঙ্গে আরেকটাও বলা হয় বহতা, বা অনেক জায়গায় দেখবে জনতা পরিকল্পনা। বহতা পরিকল্পনা বা জনতা পরিকল্পনা খুব ইম্পর্টেন্ট। কত সাল থেকে কত সাল পর্যন্ত, কত সাল থেকে কত সাল পর্যন্ত বলতেই হবে, প্রথম দিন ক্লাসে লেখানো আছে, রাহুলের বলা উচিত। 78 থেকে 1978, 1979, হ্যাঁ কি না? এই বহতা পরিকল্পনা, যেটাকে আমরা ইংলিশে রোলিং প্ল্যান বলি, এই সম্বন্ধে যদি বলা হয় তাহলে কি বলতে পারি যে এর উদ্দেশ্য কি ছিল, বা এটার ব্যাপার কি, মানে এটার ব্যাপারে আমরা কি জানতে পারি, বলা যাবে? দেখো এইটা
আমাদের যে ৬৬ সালে যে বার্ষিক পরিকল্পনা ছিল এর অনুরূপ বলতে পারি। এটা একটি অর্থ বছরের জন্য হয়, বা একটি অর্থ বছরের সাফল্য বা ব্যর্থ যেমন হবে তার উপর ভিত্তি করে পরবর্তী বছরের পরিকল্পনাকে কি করা হয়, পরবর্তী বছরের পরিকল্পনা রেডি করা হয়। ওকে, তাই এটাকে বলা হয় প্রবাহমান পরিকল্পনা। নোট ডাউন করে নাও, প্রবাহমান পরিকল্পনা। অর্থাৎ এক বছর ঠিক করলাম, সেখানে কতটা উন্নতি কি দেখলাম সেটা আমরা পরেরটাই আবার ইমপ্লিমেন্ট করব। কোশ্চেন আসে, এই রোলিং প্ল্যান বা বহতা বা জনতা পরিকল্পনার ধারণা কে দেন? বলতে পারবেন? বলতে পারবে কেউ এর ধারণা কে দেয়? এই যে ধারণাটা এসছে কার থেকে, নোট ডাউন করে রাখো যে প্রফেসর রাগনার ক্রিস। রাগনার ক্রিস হচ্ছে, এটা কিন্তু মনে রাখার ব্যাপার। ধারণা দিয়েছে রাগনার ক্রিস। হচ্ছে এই কোশ্চেনটা আমি ডাব্লিউবিসিএস মেন্সে দেখেছিলাম, সত্যি মানে একটা মানে টাফ কোশ্চেন, হঠাৎ করে দিলে কিন্তু পড়া মুশকিল। হচ্ছে একটা জিনিস আমাদের মনে রাখার ব্যাপার, এই পরিকল্পনাতে বিশেষভাবে একটা জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়, ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাসেট, অর্থাৎ পরিবেশগত সম্পদ আর বাস্তুগত সম্পদের ওপর সংরক্ষণ, এটা কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়। লিখে রাখো যে বাস্তুবিদ্যাগত ও পরিবেশগত সম্পদের সংরক্ষণ। ওকে, এই দুটোর ওপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বোঝা গেছে? দেখো ভালো করে শুনে রাখো, এই সময় বাইরের দেশ থেকে বিনিয়োগ কিন্তু বাড়ে, যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। তবে আমরা সেই অর্থে এই রকম রোলিং প্ল্যানের সঙ্গে মানিয়ে নিতে মানে আমরা জনগণের দিক থেকে বলছি না, যে যারা দেশ চালাচ্ছে তারা কিন্তু সেই সময় এতটাই টলমলো সিচুয়েশন ছিল, সেই অর্থে কিন্তু এই জনতা পরিকল্পনা ব্যর্থ হয়েই হয়, এটা বলা যায়। ঠিক আছে, তাই এর পরের যে রোলিংটা হয় অর্থাৎ 1979 থেকে 80, এটাও একইভাবে চলে। এখানে জিডিপি বৃদ্ধি, জিডিপি হ্রাস, বিভিন্ন ব্যাপার মানে বিভিন্ন তথ্য উঠে আসলেও সেই তথ্যটা আমরা কখনোই অফিসিয়াল তথ্য হিসাবেই বলতে পারি না, কারণ এই টাইমে এতটা রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করা গেছিল, সেইভাবে স্টেবল কোনো মানে ব্যালেন্স শিটই কখনো পাওয়া যায়নি। এরপরে 1980 সালে যখন জাতীয় কংগ্রেস কথাটা ঠিক নয়, কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসে, তখন এই বহতা বা জনতা বা রোলিং প্ল্যানকে সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। ঠিক আছে, তাহলে বাতিল করলে কোন পরিকল্পনা হবে? যদি বাতিল করে দেওয়ার কথাই আসে, তাহলে কোন পরিকল্পনা হবে এরপরে বলা যাবে? এরপরে যে পরিকল্পনা হবে সেটা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নোট ডাউন করো, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা যদি 1980 সালে শুরু হয়, তাহলে কত সালে শেষ হবে? তাড়াতাড়ি বলে দাও একবার। 1980 থেকে 1985। ডেটগুলো নিশ্চয়ই বলার প্রয়োজন নেই আমার, 1 এপ্রিল থেকে 31 মার্চ, হ্যাঁ কি না? এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য পরে আসছি। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে একটা বিশেষ নাম দেয়া হয়, কি বলতো, মানে বিশেষ নাম দিতে পারি, যে যে মানে একটা মানে যদিও এই নামটা কখনোই কোনো অর্থনীতিবিদদের দেওয়া নয়, এটাকে বলতে পারি যে প্ল্যানিং কমিশনের পুনর্জন্ম। অর্থাৎ প্ল্যানিং কমিশন যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেভাবে করতে চেয়েছিল, সেটা তো রোলিং প্ল্যান দ্বারা বাধাপ্রাপ্ত হলো। 66 সালে বাধাপ্রাপ্ত হয়েছিল বটে, বাট পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যাপারটা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। কিন্তু এই রোলিং প্ল্যানে একদম গোটা সিস্টেমটা যেভাবে পুরো আউট হয়ে গিয়েছিল, তো তখন ষষ্ঠ পঞ্চমের শুরুর মাধ্যমে বলতে পারি যে প্ল্যানিং কমিশনের পুনর্গঠন বা পুনর্জন্ম। এই যে পুনর্জন্ম বা একটা নতুন ভাবে শুরু হচ্ছে, এখানে নেতৃত্ব কে দিচ্ছে, এটাও কিন্তু ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। বলতে পারবে কার নেতৃত্বে এই পরিকল্পনা খসড়া নির্মিত হয়? লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, NDTI।
তেওয়ারি, এন ডি তেওয়ারির নেতৃত্বে, ভালো করে নোট ডাউন করো, এন ডি তেওয়ারির নেতৃত্বে এই পরিকল্পনার খসড়া রচিত হয় বা নির্মিত হয়। এই পরিকল্পনার খসড়া নির্মিত হয়। ওকে, ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার তোমাদের মনে কি প্রশ্ন আসছে, এই যে এন ডি তেওয়ারি কে ছিলেন, বলতে পারবে? কে বলবে এন ডি তেওয়ারি কে ছিলেন? কারো কোনো আইডিয়া আছে? তথ্য আছে তোমাদের কাছে? নোট ডাউন করো যে এই প্ল্যানিং কমিশনের উপসভাপতি, নোট ডাউন করে নাও ছোট করে, প্ল্যানিং কমিশনের উপসভাপতি, উনি নতুন নিযুক্ত হন, প্ল্যানিং কমিশনের উপসভাপতি হচ্ছে। তাহলে প্ল্যানিং কমিশনের সভাপতি কে হয়? কে বলবে? কে বলবে? স্যার প্রধানমন্ত্রী। প্ল্যানিং কমিশনের মানে চেয়ারম্যান বা সভাপতি কে হয়? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। আচ্ছা, তাহলে মোটামুটি এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস এসেছিল, রেলের পরীক্ষা আসতেই পারে, এটা কিন্তু মনে রাখা প্রয়োজন। চল নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল, এটা হলে আজকে শেষ করব। এরপরে ম্যাথ ক্লাস নেব, নতুন লিঙ্ক পাঠাবো। দেখো উদ্দেশ্য, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য একটাই ছিল, যেহেতু দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে জন্ম নিয়ন্ত্রণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, জন্ম নিয়ন্ত্রণ। ওকে, জন্ম নিয়ন্ত্রণ প্রকল্প, জন্ম নিয়ন্ত্রণ প্রকল্প। এই জন্ম নিয়ন্ত্রণ প্রকল্প যদি বলি, এটা উদ্দেশ্য একটা হয়তো শুনে মনে হচ্ছে খারাপ নয়, কিন্তু ওই সময় ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধীর পুত্রের নাম জানো? কেউ বলতে পারবে? রাজীব গান্ধী। আর কেউ? রাজীব গান্ধী আর সঞ্জয় গান্ধী। সঞ্জয় গান্ধী, আমি এই নামটা জানতে চেয়েছিলাম। এই সঞ্জয় গান্ধী এই জন্ম নিয়ন্ত্রণ প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দেয়, এবং যে সময় এমার্জেন্সি হয় ওই টাইমে মানে সঞ্জয় গান্ধীর নেতৃত্বে একটা বিশেষ দল উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি বা মধ্যপ্রদেশ, হিন্দি বলয় যেটাকে বলি, ওই অঞ্চলে জন্ম নিয়ন্ত্রণ জোর করে বাধ্যতামূলক করে। এর ফলে মানে যেটাকে মানে আনহাইজেনিক ওয়েতে মানে জোর করে সেই মানে খুব খারাপভাবে হসপিটালে তুলে নিয়ে গিয়ে ছেলেদের মেয়েদের যেভাবে ভ্যাসেক্টোমি টিউবেক্টোমি করা হয়, এতে কিছু মানুষের মৃত্যুও ঘটে। যারা ওই টাইমে মানে ন্যাশনাল আর্কাইভসে নিউজ পেপার দেখতে চাও দেখতে পারো, ওইটা যথেষ্ট বিতর্কের ঝড় ওঠে, যে বিতর্কে কিন্তু মানে পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের বা ওই নেতৃত্বের ওই সংগঠনের অনেকটা সমস্যাও হয়। বুঝতে পারলে? কোনো জিনিস, কোনো সিদ্ধান্ত ভালো, সিদ্ধান্তের উপর বাই প্রেসার বা নিজের একটা মানে বড় ভাবা বা বড় করা, এটাও কিন্তু ঠিক না, মানে যেটা উচিত নয়। তো এই জন্ম নিয়ন্ত্রণ প্রকল্পের সঙ্গে সঞ্জয় গান্ধীর একটা সম্পর্ক রয়েছে, মানে নাম রয়েছে। ওনার একটু মানে কি বলবো নেগেটিভ এফেক্টই পড়েছিল গোটা দেশ জুড়ে। ওকে, এছাড়াও আর একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। কর্মসংস্থান বৃদ্ধি, এই দুটো ছিল এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য বলতে পারি। তবে উদ্দেশ্য যখন বললাম, তাহলে এর একটা নিশ্চয়ই কোনো কিছু উদ্দেশ্য পরিপ্রেক্ষিতে কোনো কার্যকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে কার্যকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নোট ডাউন করে নাও। এই সময় অর্থাৎ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেটা করা হয়েছে সেটা হচ্ছে নাবার্ড প্রতিষ্ঠা। কত সাল? 1982 সাল। নোট ডাউন করে নাও, 1982 সাল। কি করা হয়েছে লিখে নাও, নাবার্ড প্রতিষ্ঠা। নাবার্ড প্রতিষ্ঠা, এই নাবার্ডের ফুল ফর্ম বলা যাবে? নোট ডাউন করে, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। লিখে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা হয়েছিল কবে? 12ই জুলাই প্রতিষ্ঠা। হেডকোয়ার্টারটা দিল্লি। বলছে হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট, স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা। শিল্পে খুব উন্নতি। নোট ডাউন করো, স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা। স্টিল প্ল্যান্ট
প্রতিষ্ঠা। বলা যাবে কোথায় কোথায় স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হয়? 3টে জায়গায় কিন্তু স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হয়। একটা বিশাখাপত্তনম, সালেম, ভদ্রাবতী। নোট ডাউন করো, বিশাখাপত্তনম, সালেম, আর হচ্ছে ভদ্রাবতী। ঠিক আছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু। এবার এই যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা বহু অর্থনীতিবিদদের মত অনুসারে এটিকেই সফলতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসাবে উল্লেখ করা হয়। হচ্ছে এখানে কি হয়, নোট ডাউন করে নাও। জিডিপি বলে হেডিং করো। জিডিপি দুটো আমরা নোট ডাউন করাই, একটা হচ্ছে লক্ষ্যমাত্রা আর একটা হচ্ছে অর্জিত। লক্ষ্যমাত্রা একটা, অর্জিত একটা। তাহলে লক্ষ্যমাত্রা কত? লক্ষ্যমাত্রা ছিল 5.2, অর্জিত হয় 6%। অর্জিত হয় 6%। যেহেতু শিল্প বা তিনটে বড় শিল্প হয়, তো এই সময় শিল্পের অগ্রগতি হয় প্রায় 3.7%। নোট ডাউন করে নাও। শিল্পের হার বা শিল্পের বৃদ্ধির হার, কথাটা লেখা ভালো, শিল্পের বৃদ্ধির হার নোট ডাউন করো 3.7%। আচ্ছা, দেখো নোট ডাউন করেছো প্রত্যেকে ঠিকঠাক করে। এই গেল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু বলো বলো। না না, ঠিক আছে স্যার। দেখো এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বরাদ্দ কিন্তু সেই অর্থে ছিল প্রায় 1,58,710 কোটি টাকা। লেখার প্রয়োজন নেই, পরীক্ষা অতটা ডিটেলসে আসবে না। ঠিক আছে, তো এই হলো আমার টোটাল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আজকে আমি এই এতটা পর্যন্তই এগোলাম। তাহলে আমরা স্টার্ট করেছিলাম 66 সাল পর্যন্ত, আমরা পৌঁছালাম 85 সালে। পরের দিন সপ্তম, অষ্টম, নবম, দশম করে একদম নীতি আয়োগ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে একটু প্রথমের দিকের একটুখানি এটা স্ক্রিনশটটা দিলে ভালো হয়। আমি একটু পরে জয়েন করেছি। আমি রেকর্ডিং দেবো চৈতালি, রেকর্ডিং দেখলে বেটার হয়, তাহলে না বুঝতে পারবে। শুধু স্ক্রিনশট দিলে তো টোকা হয়ে যাবে। একটু রেকর্ডিং এ যে ইনফরমেশন গুলো আমার মনে হয়, ওই নামটা একটু দেখাবো। কোনটা বলো, কোন নাম? ফার্স্ট পেজে ওই নোবেল যে অর্থনীতিবিদের কথাটা বলেছিলেন, এই যে ফার্স্ট পেজে। থিওডোর সুলোজ। ঠিক আছে, থিওডোর সুলোজ। উনি 1966 সালে অর্থনীতিতে নোবেল পান। ওকে, চল আজকে তাহলে এতটাই থাকলো। যারা পরে জয়েন করেছো প্রত্যেকে রিকোয়েস্ট করবো একটু রেকর্ডিংটা ভালো করে দেখে নিতে।